এখন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা ও যে অংশগুলো ডিমার্কেট করে দিয়েছে, মানে বলে দিয়েছে, এইটা করতে অনেকগুলো ক্লাস লাগা উচিত। অন্তত অগ্নিহোত্রের জন্য অন্তত একদিন, দর্শপূর্ণ মাস, ছেলেদের জন্য আবার একবার উচ্চারণ করছি, ছেলে মেয়েদের জন্য দশপূর্ণ মাস নয়, দর্শপূর্ণ মাস। দর্শ মানে অমাবস্যা, আর পূর্ণ মাস মানে পূর্ণিমা। তো তার জন্য একটা দুটো দিন লাগা উচিত। তারপরে সোমযাগ, সেটার জন্য আরো দুদিন লাগা উচিত। আর ব্রহ্ম মানে পঞ্চমহাযজ্ঞ, সেটা একটা ক্লাস খুব যথেষ্ট, মানে খুব বড় কিছু নয়। কিন্তু এতগুলো মানে 1 ঘন্টা 6 ঘন্টার মধ্যে করা খুব কঠিন। আমার মনে হয় না আই কুড নট ডু দ্য জাস্টিফাই অফ দ্য সাবজেক্ট। সুতরাং যেটুকু করা যাবে আমি সেইটুকুই, যতটুকু করা সম্ভব সেইটুকু করছি। প্রথম কথা হচ্ছে, আমি কতগুলো টেকনিক্যাল কথা বলবো। হ্যাঁ, টেকনিক্যাল কথা বলতে প্রথম হচ্ছে যাগ, যজ্ঞ এবং হোম, এই 3টে পার্ট আমাদের জানতে হবে। আর এই আজকাল যা নেট স্লেটের যা নেট এবং সেট এবং অন্যান্য যেসব পরীক্ষা দেখতে পাচ্ছি, তাতে মানে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, হয় আমি বেদটা ঠিক মতো পড়িনি, অথবা তাদের প্রশ্নপত্রের মধ্যে অস্বচ্ছতা আছে। কোথায় আছে? প্রশ্নপত্রটা পেলেই আমরা বলতে পারবো। হ্যাঁ, মানে অন্তত 35 বছর ধরে তো বেদ পড়াচ্ছি। হ্যাঁ, সুতরাং বেদের বইগুলো তো ঘাঁটতে হচ্ছে, সব সময় প্রতিদিনই ঘাঁটতে হয়, আজকের জন্যও একটু ঘাঁটতে হয়েছে। তাতে যাগ শব্দের, যজ্ঞ শব্দটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত শব্দ, মানে ইট ইনক্লুডস এভরিথিং, সবকিছু আছে। আর যাগ শব্দের অর্থ হচ্ছে দেবতাম উদ্দেশ্য দ্রব্য ত্যাগ যাগ অভিধীয়তে, মানে যাগের লক্ষণ হচ্ছে দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ। আবার কেউ কেউ বলছেন, মানে আমাদের এই সব যারা কল্প সাহিত্যকার, তারা বলছেন যাগের 3টে পার্ট, দ্রব্যং দেবতা ত্যাগ, অর্থাৎ 3টে পার্ট থাকলে তাকে আমরা যাগ বলবো। হ্যাঁ, তার মধ্যে একটা থাকবে দ্রব্য, একটা থাকবে দেবতা, আর একটা থাকবে ত্যাগ, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে ত্যাগ করতে হবে, মানে টু অফার সামথিং। আচ্ছা, দ্বিতীয় একটা পার্ট আমি বলি, টেকনিক্যালি যাগ এবং হোম এক জিনিস নয়। এটা যারা বেদ গ্রুপের ছাত্র, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে বা অন্য বিশ্ববিদ্যালয়ে যারা বেদ বেদ গ্রুপ নিয়ে পড়ে, তারা জানবে যে বেদ, এই যাগ এবং হোম এক জিনিস নয়। কেন নয়? একটা দুটো আমি শুধু এক্সাম্পল দিচ্ছি, বললাম বেশি পড়াবার বা বলবার সুযোগ নেই। হ্যাঁ, কারণ এর জন্য অনেকগুলো ক্লাস লাগবে। হোম মানে হচ্ছে যে, যেখানে মানে যে বিধিবাক্যে, বিধিবাক্য অনুসারে তো আমাদের যাগ হয়, যে বিধিবাক্যে আমাদের জুহতি, হু ধাতুর প্রয়োগ থাকবে, সেইটাকে জানতে হবে, সেই কর্মটা হোম কর্ম হিসেবে ট্রিটেড হবে। যেমন অগ্নিহোত্র, টেকনিক্যালি অগ্নিহোত্র যাগ নয়। তাহলে এটা কি স্যার? এটা হলো হোম। মানে বৈদিকরা বলবেন এটা যাগ নয়, এটা হোম। কেন? এইটাতে যখন আমাদের বিধি থাকবে, তখন অগ্নিহোত্রে ন জুহতি, এই মানে হু ধাতুর প্রয়োগ থাকবে। আর যাগের ক্ষেত্রে যজ ধাতুর প্রয়োগ থাকবে, অর্থাৎ স্বর্গকাম যজতি, এরকম। এই যেখানে যজ ধাতুর প্রয়োগ থাকবে সেইটা যাগ, যেখানে যজ ধাতুর প্রয়োগ বদলে জুহতির প্রয়োগ থাকবে, হু ধাতুর প্রয়োগ থাকবে, জুহুয়াত, এইসব প্রয়োগ থাকবে, সেইগুলো হচ্ছে হোম। এইবার আমাদের যে চিত্র সাজানো হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অগ্নিহোত্র। এই অগ্নিহোত্রটা হলো হোম। কেন? অগ্নিহোত্র যারা অনুষ্ঠান করেন,
তারা একাই করতে পারেন অগ্নিহোত্র। একাই, যদি ব্রাহ্মণ হন তিনি নিজেই করতে পারেন, এবং অগ্নিহোত্রে মাত্র একজন ব্রাহ্মণই যথেষ্ট। যদি তিনি ব্রাহ্মণ হন, আর যদি তিনি ব্রাহ্মণ না হন, ক্ষত্রিয় বৈশ্য হন, তাহলে তিনি একজন ব্রাহ্মণকে রিক্রুট করবেন, তিনি অনুষ্ঠানটা করে দেবেন। এবং তাতে দুটো মাত্র বিষয় আছে, দুটো, মানে দুটো আহুতি আছে, এক্স্যাক্টলি দুটো আহুতি আছে। একটা হচ্ছে মানে সূর্যাস্ত যাবার সময়, আর একটা হচ্ছে পরের দিন সূর্যোদয়ের সময়। এই দুটো আহুতি, দুটো আহুতি, দুটো আহুতির দুটো দেবতা আছেন। একটা যে অগ্নি প্রজাপতি, প্রথম আহুতি অগ্নি প্রজাপতি দেবতা, আর দ্বিতীয় আহুতেও আহুতিয়াম হতে পারে, সেখানে সূর্য প্রজাপতি দেবতা। দ্রব্য কি? অগ্নিহোত্রের দ্রব্য হচ্ছে, এইগুলো সব জেনে রাখলে তোমাদের ওই নেটে টেটে সুবিধা হয়। দ্রব্য হচ্ছে দুধ, দই, মানে দুগ্ধম, দধি, কখনো কখনো হচ্ছে আমাদের যাকে আমরা ঘি বলি, হ্যাঁ, ক্ল্যারিফাইড বাটার, ঘি। এই হচ্ছে মূলত আহুতির দ্রব্য। আর প্রথম আহুতি যদি হয় সেটা সন্ধেবেলায় সবসময় একজনই আহুতি দেবেন, একজনই মন্ত্র উচ্চারণ করে আহুতি দেবেন, এবং জিহোমি এই শব্দই প্রয়োগ থাকবে। হ্যাঁ, এবং সেটা কখন হবে? বলা হয় যখন সূর্যের রশ্মি, হ্যাঁ, মাটি ছেড়ে কোনো আহ, বড় বৃক্ষের একেবারে মাথাতে সূর্যের রশ্মিটা গিয়ে পড়বে, তার মানে গোধূলি বেলা যেটাকে বলি, সেইটাকে আহ অনেক সময় এমনি নর্মালি বলা হয় সায়ং আহুতি। হ্যাঁ, সন্ধ্যা হবার আগে গোধূলি লগ্নে সেই সায়ং আহুতিটা হচ্ছে প্রথম, এবং তার পরের দিন সূর্যোদয়ের আগেও হতে পারে, পরেও হতে পারে। এখন আগে যারা করেন তারা হচ্ছেন একটা তৈত্তিরীয় বহবৃচমানা ঋগ্বেদীয় সম্প্রদায়, আর আর একটা যারা তৈত্তিরীয় সম্প্রদায়, তারা সূর্যোদয়ের পরে করে। এই দুটো সম্প্রদায়ের কথা একটু ভেদ আছে। এই দুটো হচ্ছে আহুতি। দেবতা হচ্ছেন প্রথম আহুতিতে আমাদের অগ্নি এবং প্রজাপতি, পরেরটা হচ্ছে সূর্য এবং প্রজাপতি। দ্রব্য এই বলা হলো, এবং এই এইটা হচ্ছে সবচেয়ে মানে শর্টেস্ট ফর্ম অফ স্যাক্রিফাইস। হ্যাঁ, এতে লাগছে না, লোকজন লাগছে না। হ্যারাস আমি যখন এবং এই অগ্নিহোত্র বসে করতে হয়, মানে হোম বসে করতে হয়। আর যখন আমি যাগ করব, তখন যিনি আহুতি দেবেন, মানে বসে আহুতি দেওয়া হয়, আর যখন যাগ করব তখন দাঁড়িয়ে আহুতি দিতে হয়, এবং তাতে ন্যূনতম 4 জন ঋত্বিক লাগবে। মানে যাগের ক্ষেত্রে ন্যূনতম 4 জন ঋত্বিক লাগবে, যজমান পত্নী লাগবে, এবং যাগের চেহারা যত বড় হবে তত ঋত্বিকের সংখ্যা বাড়বে, তত দ্রব্যের সংখ্যা বাড়বে। হুম, এই হচ্ছে এই দুটো বিষয়ের মধ্যে তফাৎ। এইটা কিন্তু খেয়াল রাখবে। আর পরীক্ষা তো এরকম, দ্রব্য কি, প্রথম আহুতি কখন হয় তার দেবতাকে, দ্বিতীয় আহুতি কখন হয় তার দেবতাকে, এইরকম সব প্রশ্নপত্র মানে আসে বা আসা উচিত। অগ্নিহোত্রের এর বেশি মানে আমি যদি বলি তাহলে কি বলবো, আরো টুকটাক কিছু অনুষ্ঠান আছে, সেগুলো করতে গিয়ে বলতে গেলে আরো মানে অনেকটা বেড়ে যাবে। এরপরে আমরা দর্শপূর্ণ মাস জাগে আসি। এই এই জাগ কত প্রকার? মানে আমরা যারা বেদ পড়াই তারা বলি জাগ হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, ইষ্টি, পশু, সোম, 3টে। এখন মুশকিল হচ্ছে এই নেটে যখন কোশ্চেন আসে তখন মানে খুব টেকনিক্যালি যে একেবারে বেদের লোকেরা সবসময় প্রশ্ন করেন তা মনে হয় না। তার কারণ হচ্ছে দেখা যায় যে সংখ্যাটা হেরফের করে। মানে যদি খাঁটি কোনো বেদের লোকে প্রশ্ন করেন তাহলে তিনি বলবেন
তিনি ওই মানে 1 2 3 বা 3 4 এরকম 6 এরকম কিছু নাম্বার দেবেন। টেকনিক্যালি যাগ হচ্ছে 3 প্রকার, ইষ্টি, পশু, সোম। কিন্তু বেদের মধ্যেই কোথাও কোথাও পান্ত বই যজ্ঞ এই কথা বলা আছে ঐতরেয় ব্রাহ্মণে। তার মানে যোগ যাগ 5 প্রকারের হতে পারে। এখন 5 প্রকারের হলে ইষ্টি, পশু, সোম তো হলো, আর নতুন কি পাওয়া যাবে? নতুনের মধ্যে অনেকে বলছেন যে নতুনের মধ্যে চাতুর্মাস্য আর সত্র এই দুটো যোগ করে 5 রকম যাগ হতে পারে। অতএব ছেলেপিলে তোমরা তো নেট সেটের জন্য রেডি হচ্ছ, নেট সেটের তোমরা এগুলো একটু খেয়াল রাখবে যে 3 সংখ্যা দিচ্ছে না 5 সংখ্যা দিচ্ছে। যদি একদম রিজিড কোনো বেদের লোক হন তিনি 3 সংখ্যায় রাখবেন। আর তা না হলে অন্য আমি যদি ন্যায়ের কোশ্চেন করতে যাই তাহলে আমি যেমন কোনো হঠকারিতা করতে পারি, তেমনি নন বেদিক লোক কোশ্চেন করলে সেরকম কোনো হঠকারিতা করতেই পারে। এই যে যাগ 3 প্রকার বললাম বা 5 প্রকার বললাম, দুটোই বলে রাখলাম। হ্যাঁ, দেখা গেল 5 6 7 দিয়েছে, তখন তো কিছু উপায় থাকবে না, তখন 5-এই দাগ মারতে হবে। আর হয়তো 1 2 3 4 দিয়েছে, তখন 3-এ দাগ মারতে হবে। হ্যাঁ, তো ইষ্টিযাগ, ইষ্টিযাগ মানে হচ্ছে যে যাগের মূল দ্রব্য হচ্ছে ব্রীহি, মানে যব বা ব্রীহি। আর পশু দ্রব্যানুসারে যাগগুলোর নাম। পশু মানে হচ্ছে যেখানে মূল দ্রব্য হচ্ছে পশু, আর সোম যাগ মানে যেখানে মূল দ্রব্য হচ্ছে সোম লতা বা সোম রস। এখন এই দ্রব্যানুসারেই যাগগুলো হয়। যখন আমরা 5 বলছি, যেমন আমরা বলছি যে চাতুর্মাস্য, তখন প্র্যাকটিক্যালি ব্রীহি মানে পুরোডাস যেগুলো সেইগুলোই ওই চাতুর্মাসের যে 4 মাস অন্তর অন্তর যে যাগগুলো হয় সেই যাগগুলোতে ওই 4টে মাসের নানা রকমের ব্রীহি জাতীয় দ্রব্যই, দুধ, ঘি, ব্রীহি, দধি ইত্যাদি দেওয়া হয়। সুতরাং এটা ওয়ান কাইন্ড অফ ইষ্টিযাগই বলা চলে। আবার যদি তার মধ্যে কোনো পশু ব্যাপার থাকে, থাকার কথা নয়, তাহলে পশু ও দ্রব্য হবে। আর সত্রযাগ যেটা বলছি, সত্রযাগ অ্যাকচুয়ালি একটা সোমযাগ। সোমযাগ, সোমযাগের প্রসঙ্গ আমি শুধু এখনই আনছি, আর পরে এখন আনবো না। এটা হচ্ছে সোমযাগের 3টে পার্ট আছে। একটাকে বলে একাহ সোম, একাহ সোমযাগ মানে অহ, 1 দিন সাধ্য। একটাকে বলে অহীন, আর একটাকে বলে সত্র। একাহ মানে হচ্ছে যা 1 দিন সাধ্য, কিন্তু যজ্ঞটা সম্পাদন করতে 5 দিন সময় লাগে। 5ম দিনে সোমরস আহুতি দেওয়া হয়, তাকে সুত্তা দিন বলে। সুত্তা কথার মানে হচ্ছে সোমরস। হ্যাঁ, ওই ওই দিন দেওয়া হয় বলে এই লাস্ট দিনে 5th ডেতে আহুতিটা দেওয়া হয়, সেই জন্য এটা একাহ। আর 1 দিনের বেশি 12 দিন পর্যন্ত যদি কোনো সোমযাগ হয় তাকে বলা হয় অহীন, আর 12 দিনের বেশি যদি কোনো যাগ হয় তাহলে তাকে বলে সত্র। যেমন আমরা একটা সত্রযাগের নাম পাই গবাময়ন সত্র, মানে 1 বৎসর ব্যাপী। 1 বৎসর মানে হচ্ছে, ভালো করে মনে রাখবে, 361 দিন, 65ও নয় 60ও নয়, 361 দিন যে অনুষ্ঠান হয় সোমযাগের, সেই তাকে বলা হয় সত্র। এমনকি সত্রযাগে সহস্র দিন সত্রযাগের কথাও বলা আছে। হ্যাঁ, সহস্র সত্রম সর্পা, এরকম কথা বলা হতো। সর্পেরা আহ 1000 দিন ধরে যাগ করেছিল, এইসব বলা আছে। কিন্তু সেটা এক ধরনের সোমযাগ। এইবার দ্বিতীয় আর একটা প্রশ্ন এখানে থাকে যে যাগের 2টো রকম ফের আছে, 2 টাইপস। মানে যাগের নাম যেমন 3 প্রকার, তেমনি টাইপস আছে। একটা হচ্ছে আহ প্রকৃতি যাগ, একটাকে বলে বিকৃতি যাগ। যারা বেদের ছেলে তারা এগুলো সব জানে। প্রকৃতি মানে হচ্ছে
যখন কোনো যাগের সমস্ত অঙ্গ উপাঙ্গ সমস্ত কিছুর বর্ণনা থাকবে, তখন তাকে বলা হয় মানে প্রকৃতি। মানে কল্পসূত্রে তার সমস্ত অংশগুলোর বর্ণনা থাকবে, আশ্রলায়ন সূত্র, কাত্যায়ন সূত্র, কি অপস্তম্ভ সূত্র, এইসব জায়গায় সমস্তটার বর্ণনা থাকবে। আর বিকৃতি যাগ মানে, বিকৃতি মানে খারাপ কিছু নয়, বিকৃতি যাগ মানে যে যখন সমস্ত যাগের অঙ্গ উপাঙ্গের বর্ণনা থাকে না, শুধু পরিবর্তনের অংশটুকুই থাকে, তখন তাকে বলে বিকৃতি। অর্থ সংগ্রহে একটা লক্ষণ আছে, তোমরা জানো যে যত্র সর্বাঙ্গোপদেশ সা প্রকৃতি, যত্র ন সর্বাঙ্গোপদেশ সা বিকৃতি। মানে যেখানে সমস্ত অঙ্গ উপাঙ্গের কথা বলা থাকবে, যে যোগ্যটা, যে যাগটার, সেইটাও প্রকৃতি যাগ। প্রত্যেক যাগের একটা করে প্রকৃতি, একটা করে বিকৃতি থাকে। প্রত্যেক, সরি ভুল বললাম, প্রত্যেক যাগের একটা করে প্রকৃতি আর অজস্র বিকৃতি থাকে। যেমন ইষ্টি যাগের প্রকৃতি হচ্ছে দর্শ পূর্ণ মাস। তার মানে আশ্রলায়ন স্রোতসূত্র যদি দেখি, বা কাত্যায়ন স্রোতসূত্র যদি দেখি, বা মানে তৈত্রীয় আপস্তম্ভ কৃষ্ণ যজুর্বেদের যদি দেখি, তাহলে সেখানে দেখব যে দর্শপূর্ণ মাসের সম্পূর্ণ প্রধান অপ্রধান অঙ্গ উপাঙ্গ সমস্ত বর্ণনা সেখানে দেওয়া আছে। আর বাকি যত ইষ্টিজাগ আছে, কত ইষ্টিজাগ আছে বলে শেষ করতে পারবো না, দু চারটে বলি। যেমন সোমযাগ করতে গেলে আমাদের প্রথম দিন দীক্ষা নিতে হয়। আমার 5 দিন সাধ্য কর্ম, তো প্রথম দিনেই যজমানকে দীক্ষা নিতে হয়। এই দীক্ষা নিতে গেলেই একটা ইষ্টিজাগের ভিতর দিয়ে নিতে হবে, সেইটার নাম হচ্ছে দীক্ষণী ইষ্টি। এই যে দীক্ষণী ইষ্টি, এইটা বিকৃতি। তারপরে দ্বিতীয় দিনে একটা প্রায়ণে ইষ্টি বলে যাগ হবে। তো এই যাগটাও হচ্ছে দর্শপূর্ণ মাসের বিকৃতি। তারপরে যখন যাগ সমাপন হবে সোমযাগ, তখন অবভৃথেষ্টি বলা হয়, সেটাও যেহেতু ইষ্টি, অত এটাও বিকৃতি। আবার যখন কোনো অগ্নাধান করছি, তখন অগ্নাধান করার সময় দেখা যাবে যে আগুন জ্বালানো হলো বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ মন্ত্রে, বিশেষ অনুষ্ঠানে। তারপর সেই যাগটাকে শুদ্ধ করার জন্য 3টে পবমানেষ্টি করা হয়। এই যে পবমানেষ্টি বলা হলো, তো মানে অগ্নি পবমানেষ্টি, এই যে ইষ্টি, এগুলো সব বিকৃতি। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এই যে একটা যাগের একটাই প্রকৃতি, বাকি সব বিকৃতি। তেমনি সোমযাগের ক্ষেত্রে অগ্নিষ্টম, এই জ্যোতিষ্ঠম, এইটা হচ্ছে প্রকৃতি, একাহ জ্যোতিষ্ঠম, যদিও 5 দিন লাগবে। আর বাকি সব হচ্ছে বিকৃতি, মানে সত্র বিকৃতি, অহীন বিকৃতি, আরো যে সাদ্যস্ক্র আছে সেও বিকৃতি, আরো যে রাজস্ব আছে সেও বিকৃতি, তারপরে বাজপেয় আছে সে বিকৃতি, সব বিকৃতি। এইবার আমি সোমযাগটা আলাদা করে বলবো বলে এখন আর এটা আর বাড়াচ্ছি না। আমি দর্শপূর্ণ মাসটা একটু দাঁড়াই, হ্যাঁ, তা না হলে এমনিতেই তো সময় চলে যাচ্ছে, ছেলে মেয়েদের আবার ইয়ে কমে যায়, কি বলে, ডেটা কমে যায়। হ্যাঁ, দর্শপূর্ণ মাস যে যাগ, এই যাগটা, দর্শ শব্দের অর্থ হচ্ছে সূর্যেন্দু সঙ্গম, মানে হচ্ছে সোজা কথায় অমাবস্যা। অমাবস্যা মানে আমাদের বৈদিক সাহিত্যে অমাবস্যা কারেক্ট, অমাবাস্যা কারেক্ট, আমাবাস্যা কারেক্ট। 3টে বানানই যদি পাও তাহলে জানবে 3টে বানানই ঠিক। বাংলাতে শুধু আমরা অমাবস্যা বলি, কিন্তু আমাদের বেদে অমাবস্যাও ঠিক, অমাবাস্যাও ঠিক,
আমাবাস্যাও ঠিক। দর্শ মানে হচ্ছে অমাবস্যা তিথি, আর পূর্ণমাস মানে হচ্ছে পূর্ণিমা তিথি। এই যাগটা একটা ইষ্টি যাগ, এবং ইষ্টি যাগের প্রকৃতি। এই যাগটা করতে সময় লাগে 2 দিন, 2 days। মানে একদিন পূর্ণমাস তিথিতে মানে পূর্ণিমা তিথিতে হবে, আর একদিন অমাবস্যা তিথিতে হবে। এখন প্রশ্ন হলো যে পূর্ণিমা তিথি যেদিন হয় তার পরের দিনই তো আর অমাবস্যা তিথি পড়ে না, মানে সূর্যেন্দু সঙ্গম তো হয় না, মানে পূর্ণ অমাবস্যা তো হয় না, মানে চতুর্দশী একদম অমাবস্যা তিথি হয় না। সেই জন্য দুটোর মধ্যে অন্তত 14 দিনের গ্যাপ থাকবে। এই 14 দিন কি করবে? এই 14 দিন মানে অন্যান্য অগ্নিহোত্র অনুষ্ঠান করে চালানো হয়। এর আগে একটা কথা বলার দরকার ছিল, সেটা স্কিপ করে গেলাম। এটা হচ্ছে যে যজ্ঞ করতে গেলে যজ্ঞের অধিকারীকে, অধিকারী হচ্ছে সাধারণত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 সম্প্রদায় যারা উপনীত হয়েছে এবং বেদাধ্যয়ন করেছে তারাই যাগের অধিকারী। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য মানে ত্রৈবর্ণিক, এরা উপনীত হবে এবং 12 বর্ষব্যাপী বেদাদি শাস্ত্র, বেদ অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করবে। তারাই না, তারপরে আর একটা শর্ত আছে, বেদাধ্যয়ন করার পর গৃহে ফিরে এসে বিবাহ করতে হবে। বিবাহ না করলে যাগের অধিকারী নয়। এই যে 59 জন যোগ দিয়েছো, আমি ধরে নিতে পারি হয়তো জোনা নয়েক হয়তো বিবাহ হয়ে থাকতে পারে, তাহলে তাদের অধিকার আছে, আর 50 জনের অধিকার নাই। কেননা অবিবাহিতস্য যাগে ন অধিকার। যদি স্ত্রী মারা যায় তাহলে পুনঃ দ্বার পরিগ্রহ কর্তব্য, হ্যাঁ, বা দ্বার পরিগ্রহণম কর্তব্যম। যদি স্ত্রী মারা যায় তাহলে আবার স্ত্রী মানে বিয়ে করতে হবে, বিয়ে করলে যাগের অধিকারী হবে। অর্থাৎ এই কন্ডিশন ছাড়া হবে না। স্ত্রীর পৃথকভাবে যাগে কোনো অধিকার নেই, শূদ্রের যাগে কোনো অধিকার নেই। আচ্ছা, এই যাগ করতে গেলে প্রথম যে কাজটা করতে হয় যে হ্যাঁ আমি যাগের অধিকারী হলাম। হ্যাঁ, সোমযাগ করতে গেলে আবার আরো একটা এক্সট্রা শর্ত থাকে, এবং তৈত্তিরীয় সম্প্রদায় যারা, তারা আরো একাধিক শর্ত দেয়। তারা বলে যে যাদের পিতা পিতৃমহ যারা সোমযাগ করেছেন তারা করতে পারবে। মানে এইগুলো আগের কন্ডিশন গুলো তো থাকলোই, পিতামহরা আগে সোমযাগ করতে পেরেছেন তারাই করবেন। যদি না করে থাকেন তাহলে তাকে অন্যান্য যাগ প্রথমে করে তারপরে সোমযাগের অধিকারী হতে হবে। মানে আমি বেদাধ্যয়ন করলাম, তারপরে বাড়ি চলে গেলাম, বিবাহ করলাম, যে সোমযাগ করার অধিকারী হতে পারবো না। আমার পিতা পিতৃমহ যদি করে থাকেন তাদের নামই হচ্ছে সোমপিথি। এই জন্য ওদের একটা নামই আছে সোমপিথি, যারা আগে আগে সোম পান করেছেন। তা না হলে যাগ করতে পারবে না। আর যদি বা পিতা পিতামহ না করে থাকে তাহলে তাকে অন্যান্য যাগ করে তাকে আবার পরের শেষে সোমযাগ করতে হবে। বিকজ সোমযাগ ইজ এ বিগ স্যাক্রিফাইস, ভেরি বিগ স্যাক্রিফাইস। হ্যাঁ, মাঝে মাঝে সোমযাগ চলে আসছে তাই। তো আবার তৈত্তিরীয় ব্রাহ্মণে এক জায়গায় বলা আছে যে জাতপুত্রস্য কৃষ্ণকেশস্য সোমযাগ অধিকার। তার মানে যাগ যে করবে সে বিয়ে টিয়ে করলেই যাগ করতে পারবে না। জাতপুত্রস্য অর্থাৎ মানে সন্তানের জন্ম দিতে হবে তবে হবে, মানে কন্ডিশন বেড়ে গেল। তারপরে কিরকম বলছে যে ঠিক আছে 50 বছর বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, 50 বছরের পরে বাচ্চা হলো তারপর আরম্ভ করি, না সেও পারবে না। কৃষ্ণকেশস্য মানে চুল কালো থাকতে হবে। অতএব আমাদের মোটামুটি এখনকার দিনে তো 30-এই কালো পা পেকে যায়। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে 40-এর আগে চুল পাকে না, তার মানে অন্তত 40-এর আগে তোমাকে সোমযাগ করতে হবে। অতএব বুড়ো বয়সে সোমযাগ করা যাবে না।
সোমযাগ এসে যাচ্ছে, যাগের অধিকারী কথা বলা হলো। এবার যে অধিকারী হলো সে গৃহে প্রত্যাবর্তন করে সস্ত্রীক তিনি প্রথম করবেন আধান। আধান শব্দটার হচ্ছে আপূর্বক ধা ধাতুর লুট, মানে স্থাপন। ধা ধাতুর অর্থ স্থাপন। মানে মানে সম্যক রূপেণ আর সমান্তা, সম্যক রূপে যখন আমি অগ্নি স্থাপন করছি তখন তাকে বলছি আধান। এরই আরো একটা নাম হচ্ছে অগ্ন্যাধান। ছেলে মেয়েদের ভালো করে বলছি, অগ্নাধান নয়, গয়ে নয় জ ফেলা একটা আছে, অগ্নি প্লাস আধান। আধানটা অগ্নিরই হয়। আবার অগ্নাধেয়ম কথাটাও আছে, একই মানে। অগ্নাধেয়ম, অগ্নাধানম, আধানম, সেম মিনিং, সেম। এই আধান না করলে কোনো যাগ, কোনো হোম, কোনো শ্রৌত কর্ম করা যায় না। অতএব প্রথম তোমাকে আধান করতে হবে, তারপরে ইউ উইল থিঙ্ক। ওইখানে তোমাদের একটা আমি কোশ্চেন পাঠিয়েছিল দেব, আমি দেখলাম সেখানে যেমন ভুল আছে। হ্যাঁ, যে আধানম কতিবিধম, আধান হচ্ছে 3 প্রকার হতে পারে, 3 প্রকার। একটা হচ্ছে সোমপূর্বাধান, একটা হোমপূর্বাধান, একটা ইষ্টিপূর্বাধান। সোমপূর্বাধান কথার মানে হচ্ছে যে আধান করার পরে আমি সোমযাগ করব তাকে বলে সোমপূর্বাধান, অর্থাৎ সোমযাগের পূর্বে যে আধান হচ্ছে। হোমপূর্বাধান অর্থাৎ যে যাগ করার পরে আমি হোম করব, অগ্নিহোত্র করব, তাকে বলে হোমপূর্বাধান। আর ইষ্টিপূর্বাধান, যে আধান করার পরে আমি কোনো দর্শপূর্ণমাস আদি ইষ্টিজাপ করব তাকে বলে ইষ্টি পূর্বাধান। কিন্তু ওখানে আমি দেখছিলাম, পরে হয়তো আলোচনাতে হবে, হ্যাঁ, 2টো নাম দেওয়া আছে, 3টে দেওয়া নেই। হ্যাঁ, আমার ধারণা দ্যাট ইজ দ্য কোশ্চেন ইটসেলফ ইজ রং। তো এর মানে কি, মানে অর্থাৎ আমি মনে মনে একটা সংকল্প করব যে আমি আধান করার পরে কি করছি, তদনুসারে নামটা হচ্ছে। আমি যদি সোমযাগ করবো তাহলে সোমপূর্বাধান, যদি হোম করব হোমপূর্বাধান, যদি ইষ্টি করব ইষ্টিপূর্বাধান। হোম হয়ে গেল এবং 3টে পবমানেষ্টি করে শিষ্টকৃত যাগ করে হোম আধান সমাপ্ত হলো। এই আধান সমাপ্ত করার পর ধরা যাক কোনো তিথি পাওয়া গেল না, যাগের একটা তিথি আছে, তিথি যদি না পাওয়া যায় তাহলে বৈদিক যুগে মানে আপনারা সব মনে রাখবেন যে বৈদিক যুগে কোনো ছিল না, কোনো দেবগৃহ বলে কোনো মন্দির যাকে আমরা বলি, টেম্পল ছিল না। বৈদিক যুগে কোনো দেবতার মূর্তি ছিল না। হ্যাঁ, নতস্য প্রতিমা অস্তি, এই কথা যজুর্বেদে আছে। নতস্য কুত্রাপি প্রতিমা অস্তি, তার কোথাও প্রতিমা নাই, কোনো ইমেজ নেই। সেই জন্য কি করা হতো, প্রত্যেক গৃহস্থের বাড়িতে, প্রত্যেক মানে ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহস্থের বাড়িতে একটি অগ্নি কক্ষ থাকতো। অগ্নিকক্ষ, যেটা সাহেবদের দেশে ফ্যাশন করে বলা হয় যে ফায়ার ফায়ার প্লেস। হ্যাঁ, মানে সেখানে আগুন জ্বলতো সবসময় আগে। এখন সব এসি টেসি বেরিয়ে গেছে, রুম হিটার বেরিয়ে গেছে, কিন্তু আগেকার দিনে সব ফায়ার প্লেস থাকতো। সেই রকম ফায়ার প্লেস মানে অগ্নি কক্ষ একটা থাকতো, যেটা এখনকার ঠাকুর ঘরের মতো বলা চলে। আজকালকার দিনে যাকে আমরা ঠাকুর ঘর বলি, এরকম একটা অগ্নি কক্ষ থাকতো। সেই অগ্নি কক্ষে সেই অগ্নি যে আধান হলো তার অঙ্গার তুলে নিয়ে গিয়ে সেই অগ্নি সেই গৃহে একটা কি বলে একটা অগ্নিকুণ্ড প্রস্তুত করা থাকতো। সেই অগ্নিকুণ্ডে আমাকে প্রতিদিন কাঠ দিয়ে দিয়ে, এভরিডে কাঠ দিয়ে দিয়ে সেই অগ্নি যাবজ্জীবন জ্বালিয়ে রাখতে, ফর দ্য হোল অফ দ্য লাইফ। কেননা আধান করা এখনকার মতো তো নয় যে ফস করে কেরোসিন ঢেলে একটা দেশলাই জেলে দিলাম আর জ্বলে গেল, তা তো হবে না। সে অগ্নি প্রস্তুত করার জন্য অরণি চাপ দেওয়া, আরো অনেকগুলো প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়।
সেই প্রসেসের জন্য অগ্নি প্রজ্বলন কর্মটা একটা কঠিন কর্ম ছিল। এই জন্য অগ্নি একটা চিরকালের জন্য জ্বালিয়ে রাখা হতো এবং বলা হতো যে কোনো অবস্থাতেই এই অগ্নি যেন নির্বাপিত না হয়, যদি হয়, হতেই তো পারে, তাহলে আবার প্রায়শ্চিত্ত করে আবার নতুন করে জ্বালাতে। তা এইবার যখন হতো, মানে কি বলে, মানে নতুন করে যাগ পরবর্তীকালে কোনো যাগ হবে, তখন ওই অগ্নিকুণ্ড থেকে অঙ্গার নিয়ে এসে এইখানে অগ্নি প্রজ্বলন করা হতো এবং আধান করেই, আধান আর করা হতো না, অগ্নি প্রজ্বলন করা হতো নতুন করে, তাকে বলতো অন্য আধান। যেন আধান তো একবার করা হয়ে গেছে, অর্থাৎ এরপরে যে যতগুলো অগ্নি প্রজ্বলন কর্ম হবে সেগুলো সব অন্য আধান হবে। যাই হোক, এই আধান পর্ব হলো, আধান 3 প্রকার হলো, দর্শপূর্ণমাসে ছিল। তাহলে প্রথম অনুষ্ঠান হবে পূর্ণিমার দিনে। যদিও দর্শ কথাটা আগে আছে, তাতে ফস করে যেন মনে না হয় যে আগে, তাহলে অমাবস্যার দিনে না, পূর্ণিমার দিনে প্রথম অনুষ্ঠান হবে। মানে পরিষ্কার চিন্নাস্বামীর বইয়ে লেখা আছে যে পূর্ণিমায়াং তিথৌ পরদিবসে প্রতিপদে সমাপ্তা। মানে পূর্ণিমার দিন আরম্ভ হবে, পরের দিন প্রতিপদে পূর্বাহ্ন মধ্যে সমাপ্ত। হ্যাঁ, মানে প্রতিপদের পূর্বাহ্নের মধ্যে, পূর্বাহ্ন মানে 12টা বাজার আগে শেষ করতে হবে। ঠিক দর্শেরও তাই, অমাবস্যা তিথিতে আরম্ভ হবে, যদি সেদিন শেষ করা গেল ভালো, যাবে না, তাই জন্য পরের দিন পূর্বাহ্নের মধ্যে শেষ করতে। এই হচ্ছে দুদিন। আর তাহলে মাঝের 14 দিন কি হবে? ওই জন্যই আধানের কথা এসেছিলাম। ওই কদিন যে যজ্ঞস্থল বানানো হতো, সেই যজ্ঞস্থলে অথবা মানে বাড়ির যজ্ঞ, মানে অগ্নিগৃহে, সেখানে প্রতিদিন অগ্নিহোত্র অনুষ্ঠান করা যেত এবং করতে হবে আর কি। এইবার দর্শপূর্ণমাস জায়গায় ঋত্বিক কজন? 4 জন। 4 জন কে কে? হোতা, অধ্যর্যু, ব্রহ্মা আর আগ্নিধ্র বা অগ্নিধ্র। দুটো নামই কারেক্ট, যেহেতু বেদে যে নাম পাওয়া যাবে সেইটাকেই আমাদের ঠিকঠাক ধরতে হবে। দুটো নামই কারেক্ট, অগ্নিধ্র হতে পারে, আগ্নিধ্র হতে পারে, দুটো নাম। তো এই 4 জন, কোনো উদ্গাত্রী পুরোহিত নেই, মানে ঋত্বিক নেই। কেন নেই? যেহেতু ইষ্টি জাগে কোনো গান নেই, সোম জাগে যেহেতু গান আছে, সেই জন্য 4 জন হোতা, 4 জন উদ্গাতা, 4 জন অধ্যর্যু, 4 জন ব্রহ্মা লাগে। হ্যাঁ, কিন্তু যেহেতু সোম জাগে, এই ইষ্টি জাগে কোনো গান নেই, এই জন্য কোনো উদ্গাত্রী সম্প্রদায়ের কোনো ঋত্বিক থাকবেন না। হ্যাঁ, হোতা থাকবেন, ব্রহ্মা থাকবেন, অধ্যর্যু থাকবেন, আর আগ্নিধ্র হচ্ছেন অথর্ববেদীয় একটা পুরোহিত, এবং তিনি একটা কাঠের ছুরি নিয়ে দ্বারপালের মতো যজ্ঞের যেটা গেট, সেই গেটে দাঁড়িয়ে থাকে। আগ্নিধ্র নাম হওয়ার কারণ হচ্ছে তার সামনে একটা আগুন, ছোট্ট অগ্নিকুণ্ড থাকতো। মানে আমরা যদি খুব বাস্তবোচিত ভাবে দেখি, তাহলে দেখবো যে যাগের মধ্যে একটা খুব মানে প্র্যাকটিক্যাল আসপেক্ট আছে। একটা কাঠের ছুরির মতো নিয়ে, মানে যেমন আজকাল গেটে লাঠি নিয়ে বা নিয়ে থাকে, তেমনি যজ্ঞের দ্রব্য যেহেতু অত্যন্ত পবিত্র, কোনো বাইরের লোক যাতে যজ্ঞস্থলে প্রবেশ করতে না পারে, কোনো কুকুর বিড়াল বা অন্যান্য প্রাণী যাতে যজ্ঞস্থলে প্রবেশ করতে না পারে, সেই জন্যেই ওই রকম একটা পুরোহিত একজন ঋত্বিক রাখা হতো, অগ্নিত্র। হ্যাঁ, এবং সেখানে সে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতে পারত না, দাঁড়িয়ে থাকতো। বসে থাকবে একমাত্র হোতা, মন্ত্রপাঠ হোতা, আর ব্রহ্মা। অধ্যর্যুত দাঁড়িয়ে আহুতি দেবে। হ্যাঁ, অগ্নিধ্রও ওই গেটের ওখানে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ যাতে পবিত্র যজ্ঞস্থলে কেউ ঢুকতে না পারে, আনটুয়ার্ড পিপল। মনে রাখতে হবে, যজ্ঞস্থলে এই ঋত্বিক যজমান ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। আমার
আমরা যজ্ঞস্থলে নিয়ে গেছিলাম যাদেরকে, তার মধ্যে যদি কেউ এখানে থাকে তাহলে সে জানবে যে আধুনিক যুগে তো অনেক কিছু বেড়ে গেছে, মানে ভিডিও রেকর্ডিং অমুক তমুক, সেই জন্যে অনেকে কেউ কেউ যারা পুরো যজ্ঞর ভিডিও রেকর্ডিং করবে বিদেশ থেকে চলে এসছেন, তারা পুরোটার ভিডিও রেকর্ডিং করে নিয়ে গেছে এবং যজ্ঞস্থলের ভেতরে ঢুকেছে। দ্যাট ইজ নট পারমিশেবল স্ট্রিক্টলি এর দিক থেকে। যাই হোক, আমরা বাইরে থেকে বসে বসে দেখেছি। তো এই যে দ্রব্য মানে পূর্ণিমার দিন আরম্ভ হলো, তাতে কিছু ক্রিয়াকর্ম থাকে। আবার অন্নাধানটা করা হলো। অন্নাধানে আহুতি দ্রব্য কি? আহুতি দ্রব্য হচ্ছে 4 মুষ্টি ব্রীহি বা জব। ব্রীহি ধরি, হ্যাঁ, মানে জবের ব্যবহারটা পরবর্তীকালে কমে গেছিল, ধানটাই ছিল। সেইটাকে হামালদিস্তায় মানে ধান এবং চাল পৃথক করা, তাকে বলা হতো হবির নির্বাক। এবার পৃথক করার পরে একটা সূর্প, সূর্প কথার মানে কি, ওই যাকে আমরা ঝাড়া, চাল ঝাড়া হয় না, কুলো কুলো, হ্যাঁ, সেই কুলোর মধ্যে ফেলে তুষ আর চাল আলাদা করা। হ্যাঁ, গ্রামগঞ্জে ছোটবেলায় আমরা দেখেছি সব। হ্যাঁ, হ্যাঁ বড়দা, আমি ক্লাস নিচ্ছি একটা অনলাইনে, আপনি সুপ্রিয়াকে বলুন। হ্যাঁ, সুপ্রিয়া। আচ্ছা, তো সেই সূর্প বা কুলো আলাদা করা হয়, একে বলা হয় ফলিকরণ। হ্যাঁ, আলাদা করা হলো। এবার হামানদিস্তাতে, হ্যাঁ, হামালদিস্তা বলছি এবার, সেটা গুঁড়ো করা হয়, হামালদিস্তা নয়, ওই দৃশদ উপল, তাহলে শিলনোড়া, শিলনোড়াতে সেটাকে গুঁড়ো করা হয়। গুঁড়ো করে এক ধরনের আহ, আহ, কি বলবো, থাকে এরকম কাপড়ের পাত্রে বিছিয়ে রাখা হবে। বিছিয়ে রাখার পরে সেইটাকে আহ জল দিয়ে মেখে, আমরা যেমন রুটি মাখি সেরকম মেখে বানানো হবে। মাখার পরে গোল গোল যেমন লেই করা হয়, সেরকম লেই করে খানিকটা চ্যাপ্টা করা। হ্যাঁ, চ্যাপ্টা চ্যাপ্টা ইডলির মতো খানিকটা চ্যাপ্টা করা হবে। চ্যাপ্টা করার পরে সেইটাকে একটা বিশেষ পদ্ধতিতে সেঁকা হবে। শাঁখা মানে আজকাল দিদি যখন বেকারি বিস্কুট শাকে, মানে নিচেও আগুন থাকে উপরেও আগুন থাকে, মাঝখানে দ্রব্যটা থাকে, ঠিক সেইভাবে নিচে আগুন, মাঝখানে ওই রুটির পুরোডাসটা, ওটার নাম পুরোডাস, আর পক্ষ পৃষ্ঠপিণ্ড, ওপরেও আগুন থাকবে, যাতে ওপর থেকেও গরম হবে, নিচে থেকেও গরম হবে, দিয়ে সেইটা রাখা হবে। এবং তারপরে কপাল বলে এক ধরনের ছোট 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 মাটির আহ কি বলবো, খাপড়া, হ্যাঁ, টুকরো, সেই তার উপরে ওগুলো রাখা হয়। এই হচ্ছে তোমার কতগুলো কপাল হবে, মানে ততগুলো পুরোডাস তৈরি হবে। এই পুরোডাস গুলো আহ, যখন আহুতি দেওয়া হয়ে যাবে খানিকটা অংশ, তারপরে তার সামান্য অংশ এই ঋত্বিক যজমানরা মানে গ্রহণ করবেন, যাকে আমরা বলি ইরা, মানে প্রসাদের মতো। তারপরে দক্ষিণা দেওয়া হবে, তারপরে প্রায়শ্চিত্ত হোম করে যজ্ঞ শেষ। হ্যাঁ, অনেক সময় বিষ্ণু প্রক্রমণও করা হয়। হ্যাঁ, সেই করে যজ্ঞ শেষ করা হয়। এবং 4টে পুরোহিতের জন্য হচ্ছে দক্ষিণা হচ্ছে 4 সের চাল। এই দক্ষিণা দিতেই হবে, দক্ষিণা ছাড়া যেমন পুজো হয় না, দক্ষিণা ছাড়া যজ্ঞ হয়। কিন্তু যজ্ঞে মানে সোমযাগে 16 জন পুরোহিত থাকে। 4 জন মানে এই 16 জন পুরোহিতের টোটাল দক্ষিণা হচ্ছে 1000 গাভী বা 1000 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, কম, মিনিমাম। সুতরাং সোমযাগটা হচ্ছে ভেরি বিগ ইভেন্ট। হ্যাঁ, সেই জন্য ওর সব জিনিসই বড় বড়। আমার মনে হয় 8টা বাজছে, সোমযাগ সম্বন্ধে কি একটু বলবো?
যদি বলো তাহলে একটু মানে মিনিট 5-7 বলি। আর নাকি হ্যাঁ স্যার বলুন। পঞ্চমহাযজ্ঞ, নাকি পঞ্চমহাযজ্ঞ বলবো, কোনটা? তারপর আবার প্রশ্ন উত্তর আছে। স্যার বলো। স্যার 16 জন পুরোহিতের দক্ষিণা কি বললেন? 1000 গাভী। 16 জন পুরোহিতের প্রত্যেকে মানে ঋগ্বেদের 4 জন মানে 250 গাভী বা 250 স্বর্ণ মুদ্রা। 4 জন অর্ধর্জু, তার 250 মানে স্বর্ণ মুদ্রা বা 250 গাভী বা সমপরিমাণ মূল্যের আজকালকার দিনে হলে টাকা পয়সা। সামবেদের 4 জন আছেন, তারও 250। অথর্ববেদের 4 জন আছে, তারও 250। টোটাল 1000 গাভী অথবা 1000 স্বর্ণ মুদ্রা অথবা তৎ সমপরিমাণ মূল্যবান জিনিস দিতে হবে, সুবর্ণ দান করতে হবে, এই বলা হচ্ছে। হ্যাঁ, এবং এটা যেহেতু 5 দিন ধরে চলে, অতএব এতে অনেক কিছু আছে। তাহলে আমি সামান্য একটু ইঙ্গিত দিই, যদি পরের দিন কোনোদিন সুযোগ পাই, পাবো। এখন আর পুজো লেগে যাবে, কিছু হবে না, তবে একটু ইঙ্গিত দিয়ে চলে যাই। সেটা হচ্ছে সোমযাগ 5 দিনের হলে প্রথম দিন যেটা হয়, হ্যাঁ, আমার তো অগ্নাধান করাই আছে, আমি অন্নাধান করে নিলাম। প্রথম দিন যেটা হয় সেটা হচ্ছে দীক্ষানিষ্ঠি, অর্থাৎ যজমানকে দীক্ষা নিতে হয়। যারা বেদ গ্রুপের স্টুডেন্ট তারা ঐতরেয় ব্রাহ্মণের দীক্ষানিষ্ঠিটা পড়ে। হ্যাঁ, মানে আমার অন্তত রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তো ছেলে মেয়েরা পড়েছে, অতএব তারা জানে যে দীক্ষানিষ্ঠিটা কি। অর্থাৎ একটা ইষ্টির মাধ্যমে যজমানকে দীক্ষা, এই দীক্ষাটা আজকালকার দীক্ষার মতো নয়, মানে গুরুমন্ত্র দিয়ে দিল তা নয়। এই দীক্ষা মানে হচ্ছে একটা বিশেষ ধরনের অনুষ্ঠান এবং তাকে বিশেষভাবে কতকগুলো নিয়ম নিষ্ঠ পালন করার অনুশাসন, এবং যজ্ঞ শেষ হয়ে গেলে সেই অনুশাসনও শেষ, সবই শেষ। হ্যাঁ, এই 5 দিন ধরে সেই অনুশাসন পালন করতে হবে, খাদ্য সংযম করতে হবে। হ্যাঁ, শেষ দিনের দিন খাদ্য, পঞ্চম দিনে খাদ্য বর্জন করতে হবে। মানে দুধ ছাড়া বোধহয় আর কিছু খেতে পারবে না। তো প্রথম দিন ওই দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে মনে রাখতে হবে সোমযাগ কখনো কোনো বদ্ধ জায়গায় করা সম্ভব নয়। তার জন্য একটা ফাঁকা মাঠ লাগে। ফাঁকা মাঠে একটা বড় এরিয়া ঘেরা হবে এবং সেটাকে দুভাগে ভাগ করা হবে। একটা ভাগে প্রথম 3 দিন অনুষ্ঠান হবে, আর একটা ভাগে পরের 2 দিন অনুষ্ঠান হবে। প্রথম 3 দিন যে অনুষ্ঠান হবে সেগুলো যেহেতু ইষ্টিযাগ জাতীয়, সেই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে ঐষ্টিক বেদী। আর পরের 2 দিন যেটাই হবে সেইটাকে বলা হয় উত্তর বেদী। এই যে প্রথম 3 দিন অনুষ্ঠান হচ্ছে, এই 3 দিন অনুষ্ঠানের মধ্যে প্রথম দিনই যে দীক্ষানিষ্ঠি হলো, দীক্ষানিষ্ঠির যে ঐষ্টিক বেদী আছে তার পশ্চিম দিকে একটা মানে টেম্পোরারি ঘর তৈরি করা হয়। হ্যাঁ, আর এখনকার দিনে যারা করতে চান তারা তার সঙ্গে একটা টয়লেটও করে নেয়। হ্যাঁ, টেম্পোরারি ঘর তৈরি করা হবে এবং যজমান এবং যজমান পত্নী ওই 5 দিন দীক্ষানিষ্ঠি হয়ে যাওয়ার পরে ওখানে ঢুকে যাবেন, আর তারা ওখান থেকে আর 5 দিনের জন্য বেরোবেন না। মানে যজ্ঞের জন্য বেরিয়ে আসবেন, আবার হয়ে গেলে ওখানেই ঢুকে যাবে। মানে ওরা বাইরে ওই ওই যজ্ঞস্থলের মূল এরিয়ার বাইরে আর যেতে পারবে। এবং দ্বিতীয় দিন যেটা হয় সেটা হচ্ছে প্রায়ণেষ্টি, যেমন একটা হবে তেমনি সমক্রয় বলে একটা অনুষ্ঠান আছে। সমক্রয় অনুষ্ঠানটা মানে হচ্ছে সোমটা কিনতে হয়। সোমলতা, যেটা বলা হয় যে হিমালয়ের প্রায় 9-10 হাজার ফিট হাইটে সোমলতা বলে একটা লতা হতো, এবং সেই লতা ট্রাইবালরা গাড়িতে করে নিয়ে আসতো। নিয়ে এসে যজমানের সঙ্গে একটা নাটকীয় মানে যাকে বলে দরাদরি হতো। হ্যাঁ, এবং দরাদরিটা ঠিক করা আছে, কি হবে না হবে ফাইনালটা ঠিক করাই আছে। হ্যাঁ, কিন্তু দরাদরিটা কিরকম, মানে প্রথম হচ্ছে সে যে সোমটা দেবে, সেই সোমটা দেওয়ার জন্য সোমলতাটা যে দেবে, সেই সোমলতার কিন্তু কোনো
পাতা নেই, শুধু কাণ্ড, অনলি কাণ্ড, স্টেম। তো প্রথমে বলা হবে একটা বাছুর, তারপরে না বাছুরে হবে না, আর একটা ছাগ দিতে হবে, তারপরে বলতে হবে না একটা দুগ্ধবতী গাভী দিতে হবে, তারপরে বলতে হবে যে একটা সুবর্ণ মুদ্রা জাতীয় কিছু দিতে হবে। এইরকম করে মানে দরাদরি করে সোম ক্রয়টা হবে। সোম ক্রয় যখনই হয়ে গেল, তারপর যে সোম বিক্রি করলো তাকে কয়েকটা লাঠির বাড়ি মারা হবে, এই বিদায় দেওয়া হবে। এখন জাস্টিফিকেশন হচ্ছে কি, যে মানে সবই ভালোভাবেই হলো, সোম বিক্রি হয়েও গেল, লাঠি দিয়ে পেটানোর মানে কি? মানে নাটকীয় ভাবে, মানে খুব জোরে নিশ্চয়ই পেটাবে না। হ্যাঁ, মানেটা কি? মানেটা আর কিছুই নয়, যে সোম হচ্ছে দেবতা বেদে, সেই দেবতাকে যে বিক্রি করেছে তার জন্য তার একটা প্রায়শ্চিত্ত করতে হয়। সেই প্রায়শ্চিত্তটা হচ্ছে লাঠি রাখা। সে চলে গেল। সেই সোমলতা তোমার এই ঐষ্টিক বেদির যে আছে, সেইখানে দুটো ছোট ছোট গাড়ি থাকে। ওই যে বিনিয়োগে পড়েছি না, প্রথম বিনিয়োগে, যে হবির ধান ও সকটার মধ্যে, হ্যাঁ, হবির ধান ও সকটায়র মধ্যে দুটো ছোট ছোট হবির ধান সকট থাকবে, সেই সকটে সোমের লতাগুলো রাখা থাকবে। সেই সোমলতা ওখানে রাখা হলো। হ্যাঁ, দ্বিতীয় দিন প্রায়নিষ্টি হলো, মানে একটি ইষ্টিজাগ হলো, ডিটেল আর বলছি না। তারপরে আরো অনেকগুলো অনুষ্ঠান হয় সেকেন্ড দিনে, প্রবর্গ, উপসদ, সবই হচ্ছে এক একটা বৈদিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হয়ে গেল। তৃতীয় দিনে সেই প্রবর্গ উপসদ হলো। চতুর্থ দিনে সকালবেলাতে ওই সোমলতার গাড়িগুলো নিয়ে একজন মানে ওই উত্তর বেদির দিকে চলে যান। মানে বেদি একটা যজ্ঞ ক্ষেত্রটাকে দুভাগে ভাগ করা হয়েছে এই 3 দিনের অনুষ্ঠানে। চতুর্থ দিনে ওই উত্তর বেদিতে চলে যান, ওখানে একটা যূপকাষ্ঠ আছে, সেই যূপকাষ্ঠের কাছে সোমলতাটা গাড়ি দুটো রাখা হবে। আর আমাদের অগ্নি যেটা ছিল, সেই অগ্নিটাও এখান থেকে অঙ্গার তুলে নিয়ে গিয়ে আমাদের ওখানে যে আবার একটা অগ্নিকুণ্ড, সব ওখানেও আবার অগ্নিকুণ্ড আছে, মিনিমাম 3টে অগ্নিকুণ্ড লাগে মিনিমাম। একটা হচ্ছে আহবনীয়, আহ্বনীয় নয়, আহবনীয় পূর্ব দিকে থাকে যজ্ঞবেদীর, পশ্চিম দিকে থাকে গোলাকৃতি, তাকে বলে গার্হপত্য, যেখানে ব্রীহি ট্রিহি বা অন্ন পাক করা হয়, চরু পাক করা হয়, পায়েস তৈরি করা হয়, জল গরম করা হয় ইত্যাদি। হ্যাঁ, গার্হপত্য। আর একটা দক্ষিণ দিকে থাকে অর্ধচন্দ্রাকৃতি একটা, তাকে বলে দক্ষিণার। এই 3টে অগ্নি মিনিমাম থাকবে। ঠিক সেই রকমই ওই ওইখানে গিয়ে মানে দুটো অগ্নি মিনিমাম থাকবে, একটা হচ্ছে আহবনীয় আর একটা হচ্ছে দক্ষিণা। আর তাহলে গার্হপত্যটা থাকবে না কেন? এই ঐষ্টিক বেদিতে যেটা আহবনীয় অগ্নি ছিল, সেইটাই গার্হপত্য অগ্নি রূপে ট্রিটেড হবে ওই দুদিনের জন্য। দুদিনের মধ্যে চতুর্থ দিনে ওই জন্য দেখবে এই যে যারা বেদের সবাইকে পড়তে হয়েছে, অগ্নিসূক্তের অগ্নিসম প্রণয়নে একটা বিনিয়োগ করতে হয়। হ্যাঁ, উপত্য আগ্নে অগ্নিসম প্রণয়নে উপত্য আগ্নে ইত্যাদিক অনুবাচনে স্ত্রীচ, এটা পড়তে হয়। অগ্নিসম প্রণয়ন মানে ওই চতুর্থ দিনের অনুষ্ঠান। ওই দিন একদিক থেকে একজন অগ্নি নিয়ে গিয়ে আহবনীয়টাকে জ্বালান, আর একজন সোমটাকে, সোমের গাড়িটাকে নিয়ে গিয়ে ওইখানে পৌঁছান। এটা হচ্ছে সোম প্রণয়ন। মানে অগ্নি প্রণয়ন এবং সোম প্রণয়ন একই সঙ্গে চলতে থাকে, এবং একই সঙ্গে মন্ত্র উচ্চারণ চলতে থাকে। সেই মন্ত্রগুলো ওই ওখানে করা হয়। অগ্নি রাখা হয়, অগ্নিস্থানে কাঠ আবার 15টা মিনিমাম কাঠ দিতে হয়। হ্যাঁ, একটা করে মন্ত্র দেওয়া হয়, একটা করে কাঠ দেওয়া হয়, তাকে বলে মানে স্বামীধেনী কর্ম যাকে বলে, দিয়ে আগুনটাকে বাড়ানো হয়। আর তারপরে চতুর্থ দিনে একটা পশুযাগ করা হয়, তাকে বলা হয় অগ্নিসমীয় পশুযাগ। যে পশুযাগটা হয়ে গেল, অন্যান্য কর্ম হয়ে গেল। হ্যাঁ, ঋত্বিক পশুযাগ, এবং সবই ফাংশন হচ্ছে শিষ্টকৃত যাগ করে, ইরা ভক্ষণ করে, তারপরে তোমার
ওই কি বলে প্রায়শ্চিত্ত কর্ম আদি করে আবার সে যথাস্থানে সবাই ফিরে যায়। আবার পঞ্চম দিনের ভোরবেলাতে, মানে তখন মানে পক্ষিনাম আরাবত পূর্বম, তাই বলছে। হ্যাঁ, সে ভোরবেলা থেকে থেকে উঠে হোতা সোজা চলে যাবেন ওই যেখানে হবির ধান ও শকট দুটো রাখা আছে, সেইখানে চলে যাবেন। চলে গিয়ে প্রাতরুণবাক কাঠ করবেন। মিনিমাম 3জন দেবতার উদ্দেশ্যে এক গাদা করে মন্ত্র থাকে। প্রথম অগ্নি দেবতার আগ্নেয় ক্রতু, তারপরে উষা দেবতা উষস্য ক্রতু, তারপরে হচ্ছে অশ্বী দেবতা আশ্বিনা ক্রতু। এই 3 দেবতার উদ্দেশ্যে প্রচুর মন্ত্র পাঠ করেন। প্রাতরুণবাক শেষ হয়, তারপরে তারপর অন্যান্য অনুষ্ঠানের পর 3টে শ্রবণ হয়, এবং এই 3টে শ্রবণে অনেকগুলো করে স্তোত্র শস্ত্র পাঠ থাকে। হ্যাঁ, এই স্তোত্র শস্ত্রের সংখ্যা মোটামুটি 12। হ্যাঁ, এবং যতগুলো স্তোত্র ততগুলো শস্ত্র, মানে 12টা স্তোত্র 12টা শস্ত্র, এইভাবে থাকে। মানে যাবন্তি স্তোত্রানি তাবন্তি শস্ত্রানি, এই কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে প্রথম প্রাতঃ শ্রবণে 4টে, মাধ্যন্দিনী শ্রবণে 4টে, তৃতীয় শ্রবণে 4টে। শ্রবণ মানে হচ্ছে ওই অগ্নিতে সমরস আহুতি, সে অনেক প্রক্রিয়া আছে, মানে আমি বলতে প্রচুর সময় লাগবে। এইটুকু বলতে পারি যে তার জন্য প্রত্যেক দেবতার উদ্দেশ্যে আলাদা পাত্র থাকে। মানে একটা পাত্রে ছেঁচে একটা পাত্রে রাখা হয়, দ্রোণ কলস তার নাম। তারপর সেখান থেকে আবার দিয়ে কি বলে আহ ছোট ছোট গ্লাসের মতো খুব অল্প মানে সোমরস ধরবে, মানে ফুটোটা এত সরু, সেই রকম পাত্রগুলো সাজিয়ে 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 রাখা হয়। এবং মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে অনেক রকম স্তোত্র শস্ত্র টে যার যা ব্রণবক্কা ইত্যাদি সব পাঠের সঙ্গে সঙ্গে বৌ ষট, এই বসটকার করে আহুতি দেওয়া হয়। আর স্বাহা এই করলে হোমের আহুতি হবে। হ্যাঁ, স্বাহাকারেণ হোম আর বসটকারেণ যাগ। মানে আহুতি দেওয়ার আগের ওই যে অগ্নয় স্বাহা, তার মানেই হচ্ছে হোম হচ্ছে। আর অগ্নয়ে বৌষট, তার মানে এটা চাপ হচ্ছে। এইভাবে তারপরে এবার আরো অনেক প্রচুর কিছু আছে, খুঁটিনাটি ইত্যাদি সব আছে। বা বললাম তো মিনিমাম 16 জন ঋত্বিক লাগে। ঋগ্বেদ 4 জন, যজুর্বেদীয় 4 জন, সামবেদীয় 4 জন, বেদীয় অথর্ববেদীয় 4 জন, এবং প্রত্যেকেরই দায়িত্ব প্রায় সমানই। একজন মুখ্য থাকে, হোতা, অর্ধর্যু, উদ্গাতা, ব্রহ্মা, এরা এ থাকে। আর ব্রহ্মা হচ্ছেন সর্ববেদবিদ। তিনি বসে থাকবেন যজমান, পত্নী যজমান থাকবেন, পত্নী থাকবেন যজমানের বাঁ দিকে, আর ডান দিকে থাকবেন ব্রহ্মা। তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট। সুপারিনটেন্ডেন্ট যেমন সব জিনিস জানেন কিন্তু কিছু করেন না, শুধু লক্ষ্য রাখেন ঠিক মন্ত্র উচ্চারণ হচ্ছে কিনা, ঠিক গান ঠিক হচ্ছে কিনা, ঠিক জায়গায় ঠিক হচ্ছে কিনা। হিজ ডিউটি ইজ লাইক দ্যাট। হ্যাঁ, যদি কারো মন্ত্র ভুল হয় তাহলে তিনি শুদ্ধ করেন। অতএব ব্রহ্মা সর্ববেদবিদ। এইভাবে যা ভুলে তারপরে তৃতীয় শ্রবণ, মানে প্রথম শ্রবণ হয় সকালে প্রাতঃ শ্রবণ, মাধ্যন্দিন শ্রবণ হয় দুপুর বেলায়, আর মাধ্যন্দিন শ্রবণ হয়ে গেলেই তৃতীয় শ্রবণ, সান্ধ্য শ্রবণ নয়, কালিদাস ভুল লিখেছেন। হ্যাঁ, কালিদাস সায়ন্তনে শ্রবণ কর্মণি সংপ্রবৃত্তে বলে শকুন্তলায় যা লিখেছেন তা বলা চলে একটা ভুলই হয়েছে। আমরা টেকনিক্যালি তৃতীয় শ্রবণ বলি। এই তৃতীয় শ্রবণ হয়ে গেলে সমস্ত দ্রব্য নিয়ে গিয়ে কোনো একটা জলাশয়ে ফেলে আসতে হয়। হ্যাঁ, খুব মন্ত্র স্তোত্র উচ্চারণ করে সবাই সাজসজ্জা করে তাকে বলে অবভৃতেষ্টি। এগুলো জলাশয়ে দিয়ে আসতে হয়। এবার জলাশয় থেকে অবভৃতেষ্টি থেকে ফেরত চলে এসে তারপর আবার একটা উদয়নী ইষ্টি করতে হয়। এই উদয়নী ইষ্টি করে সমস্ত দ্রব্যাদি যদি জলাশয়ে ফেলে দাও, অথবা সমগ্র প্যান্ডেল, বিশাল প্যান্ডেল, দুর্গাপুজোর মতো বড় প্যান্ডেল, সেই প্যান্ডেলটাকে আদিপ্য অগ্নিন প্রবিশতি। হ্যাঁ, শুধু অরণি কাষ্ঠদ্বয় রেখে যজমান
তার গৃহে ফেরত চলে যাবেন। এই হচ্ছে, হ্যাঁ, ইদম অগ্নয়ে ন মম, ইদম অগ্নয়ে ন মম, এই উচ্চারণ করে তিনি শুধু অরণি কাষ্ঠোদয় নিয়ে বাকি সব পুড়িয়ে দিয়ে, এবং যেগুলো জলাশয়ে ফেলে দিয়ে, কোনো জিনিস শুধু অরণি কাষ্ঠোদয় ছাড়া আর কোনো জিনিস রাখতে পারবেন না, সব ফেলে দিতে হবে। আমরা সব বিভিন্ন রকম যোগ্য পাত্র, অন্তত 40 থেকে 44 রকমের হাতা থাকে, হ্যাঁ, সেগুলোও ফেলে দিতে হবে বা পুড়িয়ে দিতে হবে। আমরা সেগুলো অনেক নিয়ে এসে বেদিক স্কুলে এক সময় রেখেছিলাম, বহুকাল আগে, 2005 সালে। তারপরে সেটা যোগ্যটা হয়েছিল গুজরাটে। হ্যাঁ, তারপরে এবারে যে গেলাম, তা এবার আর বিশেষ কিছু পাওয়া গেল না। ওরা ওই মেদিনীপুরেরই ওইখানে সাজিয়ে গুজিয়ে রেখেছে। যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দিলে সে গিয়ে যোগ্য পাত্র দেখে যোগ্য যজ্ঞাগ্নি কেমন হয় সেগুলো দেখে আসতে পারে। থ্যাংক ইউ। আর এখন বলার কিছু নাই। পঞ্চমহাযজ্ঞ খুব সোজা, এইটুকু জানবে, পঞ্চমহাযজ্ঞ থেকে এক আধটা প্রশ্ন আসে, এবং মানে যদি ইয়ে হয় দেখবে ওখানে কুল্লা, মধুকুল্লা, ঘৃতকুল্লা এইসব শব্দ আছে। হ্যাঁ, আর এইটা আদৌ কোনো শ্রৌত যোগ্যই নয়। এটা যে কোনো গৃহস্থ সারা জীবন যেন অনুষ্ঠান করবেন, সেই জন্য এটা মহাযজ্ঞ, মহাসত্র। হ্যাঁ, মানে সারা জীবন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইটাতে প্রতিদিনই 5 জনের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়, সেই জন্যে 5 জন একটা করে টুকটাক আহুতি আছে সমান, এই জন্য পঞ্চ। হ্যাঁ, মানে দেবযজ্ঞ, অতিথিযজ্ঞ তো নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, আর হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এই 5টা যজ্ঞ। ব্রহ্মযজ্ঞতে কোনো দ্রব্য নেই, থাকার কথাও নয়, কারণ স্বাধ্যায় বই ব্রহ্মযজ্ঞ, অর্থাৎ সেখানে বেদ উচ্চারণটাই যজ্ঞ হিসেবে বিবেচিত। থ্যাংক ইউ। এবার যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে করে না একটু। জিজ্ঞাসা আছে? দেখো দেবু, হ্যাঁ হ্যাঁ স্যার। ঘুমিয়ে পড়লো না? ঘুমিয়ে পড়লো কিনা স্যার, বলো। ইস্তিজাগের বিকৃতি যাক দর্শপূর্ণমাস বললেন না, না প্রকৃতি? দর্শপূর্ণমাস প্রকৃতি, দর্শপূর্ণমাস প্রকৃতি, বাকি সব বিকৃতি। যত কালীদৃষ্টি, আতিথ্যেষ্টি, অমুকিষ্টি তমুকিষ্টি, সব হচ্ছে বিকৃতি। একটা জায়গায় একটাই প্রকৃতি। ওই দেবু কোথায় গেল? হ্যাঁ স্যার। বলো স্যার কি একটু একটা কোশ্চেনগুলো একটু শেয়ার করছি, 1 মিনিট। হ্যাঁ, নেটের যে সব কোশ্চেনগুলো কোশ্চেনের এসেছে উত্তর দিতে পারবো না, শেয়ার করছি স্যার। আর অত পাণ্ডিত্য আমার নেই, সব কোশ্চেনের উত্তর দিতে পারবো না, তবু যে কটা পারবো দিচ্ছি। স্যার হ্যাঁ বলো বলো, একটু জোরে বলবে, বলছিলাম শুনতে। স্যার, আহ, হ্যাঁ বলছিলাম স্যার, এই যে একটু আগে বললেন না যে যজ্ঞের যে বিষয়টা নেটের পরীক্ষাতে বারবার কন্ট্রোভার্সি বিষয় হয়ে যায়, যে যজ্ঞ 5 হুম, প্রকার না 3 প্রকার। যদি কোনো হুম। সময় প্রশ্নে অপশনাল থাকে 3, 4, 5, তাহলে ওখানে আমরা কি করব? তাহলে তো সমস্যা হলো, লেখা তো উচিত 3, আমরা টেকনিক্যালি 3ই বলি। ওটাই স্যার কি জিজ্ঞাসা ছিল, তাহলে 3 মানে যদিও ওখানে যেরকম বিভিন্ন কন্ট্রোভার্সি কোশ্চেনের অ্যান্সার থাকে, তো যদি চ্যালেঞ্জও করা হয় কোনো সময়, তাহলে আমরা ওই 3-এর ওখানে কি মানে অ্যাপ্রুভ করবো নাকি নিজেদের 3টাই ইয়ে অ্যাপ্রুভ থেকে? করা উচিত, টেকনিক্যালি 3টেই অ্যাপ্রুভ করা উচিত। ওকে স্যার, থ্যাংক ইউ। আর
আর কারো কেউ জিজ্ঞাসা নাই? হ্যাঁ স্যার, বলছি যে স্যার একটা কোশ্চেন ছিল। একজন একজন করে বলছিলাম যে আমাদের যাগগুলো করা হচ্ছে, এই যাগগুলোর বেদি নির্মাণ পদ্ধতিটা যদি একটু সামান্যভাবে বলতেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই আমি এখন একটা অনলাইন ক্লাসে আছি, খানিকক্ষণ পরে করছি। হ্যাঁ বলো, আরেকবার বলো। স্যার বলছিলাম আমাদের যে এই যে এই যজ্ঞ বেদির নির্মাণ পদ্ধতিটা যদি একটু সামান্যভাবে বলতেন। বেদি নির্মাণ পদ্ধতিটা মানে এখন আমরা যেমন, হ্যাঁ বন্ধ করো। হ্যাঁ, বেদি নির্মাণ পদ্ধতি এখন আমরা মানে যেগুলো দেখি দুর্গাপুজো, কালী পুজো বা সরস্বতী পুজো বেদি নির্মাণ দেখি, এর সঙ্গে বৈদিক বেদির কোনো মিল নেই। হ্যাঁ, অর্থাৎ এখন যেমন বেদি আমরা দেখি মানে মূল যে ভূমি তার থেকে উঁচু হয়, বৈদিক বেদি সেরকম কোনো নয়, বরঞ্চ উল্টোটাই। বৈদিক বেদিতে হয় একটা মাপ আছে জায়গার, মানে কতটা জায়গার একটা বেদির জন্য নেওয়া হবে, এবং সেই মাপ অনুসারে গর্ত করা হবে, নিচু করা হবে, এবং সেই নিচু করার পরে কতটা নিচু হবে, এবং সেই নিচু করার পরে সেইখানে তোমার একটা মাপ আছে যে কতটা নিচু করা যাবে, এক অরত্নি মানে 24 আঙুল এরকম পর্যন্ত মাপ অনুসারে করতে হবে, এবং তার চতুর্দিকে ওই গর্তটার চতুর্দিকে ইট দিয়ে ঘিরে দেওয়া হবে। ইট দিয়ে ঘিরে দেওয়ার পরে এইবার ওই বেদির উপরে যদি তোমার দশপূর্ণমা সৃষ্টি হয়, তাহলে একটা, এখানে ছবি না দেখলে বুঝতে একটা এরকম মানে ওপর দিকে নিচের দিকে একটা চৌকো এর বেদিটা তৈরি হবে। বেদিটা ঠিক আয়তাকার নয়, বর্গক্ষেত্রেও নয়, চৌকোর মতো, কিন্তু তার মাঝখানটা সরু। মাঝখানটা তুমি একটা কল্পনা করো, একটা আয়তাকার লম্বা, কিন্তু মাঝখানটা সরু, দুটোরই নিচে, মানে উপরের সরলরেখারও মাঝখানটা নিচে নেমে যাবে, নিচের সরলরেখার মাঝখানটা উঁচু হয়ে যাবে। হ্যাঁ, একটু কার্ভ এইভাবে বেদি, এবং এই বেদির চতুর্দিক ইট দিয়ে ঘেরা থাকবে। সেখানে মূলত থাকবে হচ্ছে তোমার কিছু যোগ্য পাত্র, এবং তার উপরে কুশ ঘাস বিছিয়ে দেওয়া হবে, এবং যোগ্য পাত্র, যে চরু রান্নার জন্য যে কলস সেসব থাকবে, এবং বিভিন্ন রকমের হাতা, জুহু, উপভৃত, এই সমস্ত হাতাগুলো থাকবে। হ্যাঁ, জুহু মানে হচ্ছে যে হাতা দিয়ে আহুতি দেওয়া হয় তাকে বলে জুহু, আর জুহুটার নিচে একটা এরকম করে, এটা যদি জুহু হয়, জুহুর নিচে আর একটা হাতা থাকে, তাকে বলে উপবৃত। এইগুলো সব ওই 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 স্থানে রাখা হয়। হ্যাঁ, এই হচ্ছে বেদি। মানে আমি দর্শপূর্ণমাসের বেদি বললাম। সব জায়গাগুলোও তো তার একটা ঐষ্ঠিক বেদি হয়, মানে ইষ্টিবেদী, অতএব ইষ্টিবেদী হিসেবে ওই রকমই হয়। আর এই বেদির 3 দিকে, মানে পূর্ব দিকে আহ্বনী অগ্নি, পশ্চিম দিকে গার্হপত্য অগ্নি, দক্ষিণ দিকে দক্ষিণাগ্নি থাকবে। হলো, এই যে লিখেছো এর সবগুলোর আমি উত্তর দিতে পারবো বলে মনে হয় না, বুঝলা? দর্শপূর্ণমা সৃষ্টি যুগে অনুযাজানাং সংখ্যা কত? 3 আছে। হ্যাঁ, 3, তাহলে 3 কি? তারপরে ঐন্দ্রাগ্নি দেবতায় কপাল প্রযুক্ত ভবতি। আচ্ছা, এইটা একটু আমাকে ইয়ে করতে হবে। ঐন্দ্র আগ্ন মানে অগ্নির জন্য 8টা কপাল, আর ইন্দ্রের জন্য নর্মালি 4 কপাল হয়। তাহলে কত হলো? 8 আর 4 12, তাহলে দ্বাদশ কপাল হয়।
যদিও এইরকম আমি কোনো ইয়েতে ঐন্দ্রাগ্নে দেবতায় কপাল প্রযুক্ত আমি মানে চিহ্ন স্বামীর বইয়ে কিছু পাইনি। তবে ইন্দ্রের সাধারণত প্রধান জায়গায় 3টে আহুতি থাকে। হ্যাঁ, ঐন্দ্র দেবতাকেও, অগ্নি দেবতাকেও, আর একটা কি দেবতাকেও, 3টে দেবতাকেও থাকে, এবং সেটাকে একটা একটা করে কপাল আহুতি হয়। জায়গার এমনি নর্মালি ইন্দ্র অগ্নি হচ্ছে 8, বিষ্ণু হলে 3 হতো, আর ইয়ে হলে বোধহয় 4 হবে, তাহলে দ্বাদশ কপাল হবে। অগ্নিষ্ঠার কদা অনুষ্ঠিয়তে নর্মালি বসন্তে। অগ্নিষ্টমকের সময় প্রতি শাস্ত্রানি, ওই যে দ্বাদশ আছে, হ্যাঁ এই দ্বাদশ 12। তারপরে দর্শযজ্ঞ, ওই যে দর্শযজ্ঞ বলে দিলাম, অমাবস্যায়াম, পূর্ণমাস হলে পৌর্ণমাসায়াম, হয়ে গেছে 5 নম্বর হয়ে গেছে। মহাযজ্ঞেষু কিন্ন গণ্যতে, 5টা মনে রাখলেই তো হয়ে গেল। দেবযজ্ঞ আছে, পিতৃযজ্ঞ আছে, ব্রহ্মযজ্ঞ আছে, বিষ্ণুযজ্ঞ নাই, তার মানে বিষ্ণুযজ্ঞটা হবে বাদ। ওটা হচ্ছে দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, আর হচ্ছে অতিথিযজ্ঞ, আর ইয়ে যজ্ঞ, নৃযজ্ঞ, এই তো। কারণ বিষ্ণুযজ্ঞ কোনো বস্তু নেই। এটা জানো, ঐতর ব্রাহ্মণের সুনশ্বরের পিতার নাম কি ছিল? অজিগর্ত। অগ্নাধনস্য দৌ প্রকার, এই শীতকাল 23শে ডিসেম্বরে দিয়েছে। অগ্নাধান আমি পড়া থেকেই বললাম যে আধান 3 প্রকার, অগ্নাধান 3 প্রকার, ইষ্টিপূর্ব, হোমপূর্ব আর সোমপূর্ব। যাগপূর্বও নয়, প্রজাপূর্বও নয়, তাহলে দ্বীপ দৌ প্রকারও তো হতেই পারে না। এই হচ্ছে শীতকাল। এদের এই কোশ্চেন পেপার সেটারদের নিয়ে, তারা মানে খাঁটি বেদের লোক হবেন না, ওইসব করবেন। অগ্নাধানস্য ত্রয় প্রকারা, হ্যাঁ সু এই বলা উচিত ছিল, ত্রয় প্রকারা সু। হ্যাঁ, সেটা হচ্ছে ইষ্টি পূর্বকম, হোমপূর্বকম, সোমপূর্বকম। এর কোশ্চেন ইজ রং। বিকল্প সমুচ্চয় রং, 2 নয় 3। তুমি ইয়ের চিন্নাস্বামীর বই দেখে নেবে। 9 নম্বর, অধিগত্রস্য দৌপুত্র, সুনাসিরত ইয়েতে, সুনাসিরত হচ্ছে ওই বর্ণ প্রঘাসে হয়, সুনশ্বেপ আর সুনল আঙ্গুল, বি আর ডি। উপযুক্ত কত বিকল্পের সমুচিত হয়তো হয়ে গেল বি আর ডি। বিডি কোনটা? সিটা, হ্যাঁ বি ডি, সুনশ্বেপ, সুনল আঙ্গুল। দর্শপূর্ণমাশয়োর প্রাধান্যেন জাগা ভবন্তি, এইটা খুব প্রাধান্যেন জাগা, প্রধান জাগ হচ্ছে মানে পূর্ণমাসে 3 আর দর্শে 3, তার মানে 6। ব্রাহ্মণ গ্রন্থেষু প্রতিপাদ্য বিষয় অনুক্রম, বাবা এ তো বিধি, নির্বাচন, ব্যবস্থাপনা, প্রশংসা, প্রথম তো বিধি, অথবা এ দিয়ে আরম্ভ কোনটা? ওইটা বিধি, পুরাকল্প পরে, বিধি, নির্বাচন, এইসব মানে আজে বাজে সমস্ত জিনিস দিয়েছে। বিধি, অর্থবাদ এইসব হওয়ার কথা। যাই হোক, নির্বাচন, ব্যবধারণ কল্পনা, প্রশংসা, পুরাকল্প, মানে ওই ABCDE, দ্যাটস ওকে। প্রথমেই বিধি, বিধিটাই হচ্ছে প্রথম, বুঝলে তো? অত বিধি যেখান দিয়ে আরম্ভ হয়েছে, মানে এ তো দেখা যাচ্ছে 4, ওইটাই ঠিক। প্রতিপাদ্য বিষয়ক্রম হচ্ছে। তারপর আর আছে নাকি? ওর হ্যাঁ ক্যা? না স্যার আর নেই। ব্যাস, হ্যাঁ আমার বিদ্যা বুদ্ধি মতো বললাম। হ্যাঁ, বললাম না যে এই ব্রাহ্মণ গ্রন্থ প্রতিপাদ্য বিষয়ের ক্রম, অনেক প্রতিপাদ্য আছে। আর একটা আছে আধান 3 প্রকারের হবে, দিয়েছে 2 প্রকার, কি করবে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু বলার থাকলে বলো। হ্যাঁ বলো, কার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন থাকে বলে নাও।
স্যার বলছিলাম বৈদিক স্বরের উপর যদি একটা ক্লাস নিতেন আর কি, পুজোর পরেই হোক। মানে বৈদিক আমার স্বরের আর এই অক্টোবরের মনে হয় না আর সম্ভব হবে। স্বরের আমি কি স্বরের ক্লাস করেছি না একদিন? হ্যাঁ স্যার, হয়েছিল আমাদের স্বরের ক্লাস, বৈদিক স্বর। বৈদিক স্বর একবার ও আচ্ছা করেছি স্যার, তো, তখন হয়তো হ্যাঁ তুমি করোনি। আচ্ছা ওদের তাহলে কাছে তো পেয়ে স্যার যাবে। থাকে, ঠিক আছে। হ্যাঁ। মানে এটা বিরাট বড় একটা মানে রিচুয়াল লিটারেচার। আমি তো তোমাকে বললাম না যে অগ্নিহোত্র একদিন, দর্শপূর্ণমাস দুদিন, সোমযাগ দুদিন, 2 2 4 একে 5, 5টা মানে 5 ঘন্টা লেকচার দিলে কোনো ক্রমে হতে পারে। আমরা মোটামুটি 1.5 ঘন্টাতে আর কতটা করতে পারি, খুব সংক্ষেপেই করা গেল। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এক কাজ করবে, তুমি ওদেরকে দিয়ে দেবে, হ্যাঁ, যাগযজ্ঞ সম্পর্কিত। কিন্তু মুশকিল হচ্ছে এই প্রশ্ন যারা করেন মানে তারা আবার খাঁটি বেদের লোক অনেক সময় হন না। হ্যাঁ, এটা সম্ভব না। এর ফলে এর ভেতরে যে অনেক টেকনিক্যাল মানে তফাৎ আছে, সেই টেকনিক্যাল তফাৎগুলো না বুঝে কোনো ওখান থেকে বসিয়ে দেন। এই হচ্ছে প্রবলেম। মানে আমি তো নেটে কোশ্চেন করতে গেছি, হ্যাঁ, ধরো কোনো কারণে যদি আমাকে ন্যায়ের কোশ্চেন করতে হয়, কি দর্শনের, বৌদ্ধ ধর্মের করতে হয়, এপিগ্রাফি করতে হয়, তাহলে আমি এপিগ্রাফির লোক দিয়েই করি। হ্যাঁ, আমি ন্যায়ের লোক দিয়েই করি, দর্শনের লোক দিয়ে করি, আমি সেখানে দাঁত ফোটাই। আমি ম্যাক্সিমাম বৈদিক সাহিত্যটা করলাম, হয়তো কাব্য একটু আধটু করলাম, ব্যাকরণ একটু আধটু করলাম, এই পর্যন্ত। এর বাইরে আমি যাই। কিন্তু এর অনেকে আছে এত উৎসাহী, বিশেষ করে উড়িষ্যা এবং মানে দিল্লির লোকেরা এত উৎসাহী, তারা সর্বজ্ঞ, তারা বেদ, ব্যাকরণ, দর্শন, ন্যায় সব জানে। এবং তার জানার ফল হচ্ছে ওই আধানৌষ দৌ প্রকার স্তক এরকম হবে। ব্রাহ্মণ গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ানাং ক্রম, ব্রাহ্মণ গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ানাং ক্রম কোথায় লেখা আছে? তারা আমাকে একটা এনে দেখাক দেখি। ব্রাহ্মণ গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ানাং ক্রম আসলে দুটো, বিধি অর্থবাদ, দুটো। হ্যাঁ, মানে বেদস্য দৌ ভেদ, একটা কি মন্ত্র, ব্রাহ্মণম চ, ব্রাহ্মণস্য দৌ ভেদৌ বিধি অর্থবাদশ্চ, এই হচ্ছে একদম কারেক্ট। এখন ব্রাহ্মণ গ্রন্থে অর্থবাদের মধ্যে অনেকগুলো জিনিস আছে। যে অর্থবাদের ভেদ হচ্ছে, অর্থবাদের মধ্যে প্রশংসা আছে, অর্থবাদের মধ্যে পুরাকল্প আছে, অর্থবাদের মধ্যে নারাশংসী আছে, অর্থবাদের মধ্যে নির্বচন নাই, অর্থবাদের মধ্যে পুরাকৃতি আছে, এরকম প্রায় 4-5টা বিষয় অর্থবাদের মধ্যে, ইতিহাস আছে, এইসব আছে। মানে ওইটার ভেতরে ওই দেখতে পাবে। তো ওরা ব্রাহ্মণের 4-5খানা ভেদ দেখতে পাচ্ছি। আমি আর কি করবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ, সংখ্যা কমে গেছে, হ্যাঁ, 70টা থেকে এখন 40টা এসে দাঁড়িয়েছে। স্যারকে অসংখ্য এই ধন্যবাদ এস জানাই। দিয়ে লেখা আছে, এ কে? এই মেয়েটাকে আমি চিনি। কে রে, তোর নাম কি রে? এস দিয়ে, হ্যাঁ, তোর নাম কি? মানে এখানে যে ছবি রয়েছে তাতে এস দিয়ে রয়েছে না একটা? না, ওটা সুরজিৎ। তোকে চিনি, সুরজিৎ কি চিনি, কিন্তু এই মেয়েটা দেখতে পাচ্ছি আর একটা এস দিয়ে রয়েছে, যেখানে 40 আদার্স লেখা আছে। আমার মনে হয় ও নেই, ও ছবি দিয়ে পালিয়ে গেছে, ছবি দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ছবি দিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো লাগলো স্যার আজকে। থ্যাংক ইউ। হ্যাঁ, এ অনেক বড় জিনিস, এত 1-1.5 ঘন্টায় হয়। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ, বেশ। থ্যাংক ইউ, গুড নাইট। অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, তোমাদের ধন্যবাদ। স্যারের বিদ্যা চর্চা আমাকে মাঝে মাঝে বলে, আমার বিদ্যারও চর্চা হয়, কারণ আমাকেও একটু আধটু পড়তে হলো। মানে এইটা প্র্যাকটিক্যালি আমি তো পড়াই না, হ্যাঁ, মানে হ্যাঁ আমার বিষয় বটে, আমাকে নানা কারণে দেখতে হয়, সেটাও ঠিক। কিন্তু প্রতিদিন মানে প্রতি সপ্তাহে বিষয় অনুসারে এটা পড়া তো এতদিন কৃষ্ণকলি। হ্যাঁ, এখন কেউ পড়াবে, কিন্তু এটা খুব টেকনিক্যালি, কিন্তু হাতে কলমে নানাভাবে আমাকে এগুলো শিখতে হয়েছে। সৌমিকা, আচ্ছা, বেশ, ঠিক আছে। অনেকেই চেনা, যারা ভর্তি হয়েছে তাদের অনেকেই চেনা। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই।
স্যারের এত ব্যস্ততার সত্ত্বেও ছাত্রছাত্রীদের জন্য এতটা সময় দিয়েছেন। আমাদের আধুনিক বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারকে প্রণাম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আচ্ছা, সায়ন কি আজকে ক্লাসে জয়েন করেছিল? সায়ন? হ্যাঁ স্যার আছে। ওই তুই, ও আচ্ছা, হ্যাঁ তুই তো পড়েছিস, টাটকা পড়েছিস, তো তোর এগুলো সব জানাই। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ স্যার।